নারায়ণগঞ্জের একটি নিখোঁজ কিশোরীকে ঘিরে 2010 সালে ঘটে এমন এক ঘটনা যা শুধু দেশজুড়ে আলোড়নই তোলেনি, বরং পুলিশের তদন্ত, রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিশ্বাসযোগ্যতা নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছিল। যে কিশোরীকে অপহরণ, গণধর্ষণ ও হত্যার পর শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার কথা 3 আসামি আদালতে স্বীকার করেছিলেন, সেই কিশোরী 51 দিন পর জীবিত ফিরে আসে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনার শুরু 2010 সালের 4 জুলাই। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার 15 বছর বয়সী এক স্কুল ছাত্রী বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, কিন্তু সময় গড়িয়ে গেলেও মেয়ের খোঁজ না মেলায় প্রায় 1 মাস পর 6 আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন তার বাবা। মামলায় তিনি অভিযোগ করেন, আব্দুল্লাহ নামে এক যুবক দীর্ঘদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন। পরিবারের ধারণা ছিল আব্দুল্লাহ ও তার সহযোগীরাই পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ কিশোরীর মায়ের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে। সেখান থেকে অটোরিকশা চালক রকিবের একটি নম্বরের সূত্র পাওয়া যায়। পুলিশের দাবি ছিল ওই নম্বর ব্যবহার করেই আব্দুল্লাহ কিশোরীর সঙ্গে যোগাযোগ করতেন এবং নিখোঁজ হওয়ার দিনও সেই নম্বর থেকে যোগাযোগ হয়েছিল। এই তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে রকিব ও আব্দুল্লাহকে গ্রেফতার করে। পরে নৌকার মাঝি খলিলকেও আটক করা হয়। গ্রেফতারের পর 3 জনকে রিমান্ডে নেওয়া হয়। কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জের পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের বক্তব্য ছিল প্রায় একই রকম। তারা দাবি করে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়, এরপর শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এমনকি একজন আরেকজনকে ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়েও শনাক্ত করেন। পুলিশের পক্ষ থেকেও জানানো হয় মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং কিশোরীকে হত্যা করা হয়েছে। এই স্বীকারোক্তির পর 3 আসামিকে কারাগারে পাঠানো হয়। সাধারণ মানুষের কাছেও তখন মামলাটি প্রায় সমাধান হয়ে গেছে বলেই মনে হচ্ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। নিখোঁজ হওয়ার 51 দিন পর হঠাৎ একদিন কিশোরী তার মায়ের মোবাইল ফোনে কল করে। ফোনে সে জানায় তার কিছু টাকা দরকার, ভাড়া বাসার টাকা পরিশোধ করতে হবে। প্রথমে পরিবারের কেউই বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে নিশ্চিত হয়ে তারা দ্রুত নারায়ণগঞ্জ সদর মডেল থানাকে বিষয়টি জানান। পুলিশের পরামর্শে একটি পরিকল্পনা করা হয়। কিশোরীর চাওয়া অনুযায়ী বিকাশে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তাকে নির্দিষ্ট একটি স্থানে আসতে বলা হয়। পরে বন্দর উপজেলার একটি দোকানের সামনে থেকে পুলিশ কিশোরীকে উদ্ধার করে। তার সঙ্গে ছিলেন ইকবাল নামে এক যুবক। উদ্ধারের পর ইকবালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান তারা দুজন বিয়ে করে বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রী হিসাবে বসবাস করছিলেন। পরে আদালতে 22 ধারায় দেওয়া জবানবন্দিতেও কিশোরী একই কথা বলেন। তিনি জানান তাকে কেউ অপহরণ করেনি, ধর্ষণও করেনি। তিনি নিজের ইচ্ছায় প্রেমিক ইকবালের সঙ্গে চলে গিয়েছিলেন এবং পরে তাকে বিয়ে করে সংসার শুরু করেছিলেন। অর্থকষ্টের কারণেই তিনি মায়ের কাছে টাকা চেয়েছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, তাহলে 3 আসামি কেন এমন স্বীকারোক্তি দিলেন? এদিকে ঘটনার মোড় ঘুরতেই 3 আসামির পরিবারের সদস্যরা প্রকাশ্যে অভিযোগ আনেন রিমান্ডে নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। বিতর্ক বাড়তে থাকলে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুনকে মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।